আমাদের মতো দেশগুলিতে যারা ক্ষমতায় আসেন তারা দুর্নীতিগ্রস্ত হন, তারা জনসেবার নামে জনগণের মানে মালিক বনে যান এবং সেইটা এক ধরনের এনজয় করেন তারা। এটা একটা দিক। আর একটা হচ্ছে পারিপার্শ্বিক বিশ্বের যে অবস্থা, আশেপাশের দেশ সব কিছু মিলে তারা সেখান থেকেও এক ধরনের মদত পান। এবং আমাদের ইতিহাস যদি আমরা একটু খেয়াল করি, তো আমাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ পরিচালনা করেছেন, গণতন্ত্রের যে সুবাতাস হওয়ার কথা ছিল সেটা কিন্তু কখনোই ছিল না। আমাদের দেশে সেই স্বাধীনতার পর থেকে গুমের সংস্কৃতি চালু ছিল, হয়তো মাত্রাটা এত মাত্রায় ছিল না, কিন্তু প্রায় প্রত্যেক সরকারের আমলেই কম বেশি ঘটনা কিন্তু আছে, একটা দুটো করে ঘটনা আছে, নেই এটা বলার সুযোগ আসলে নেই। সেটা পাহাড়ে হোক, জঙ্গলে হোক, আর সমতলে হোক, এটা ছিল। আপনার খেয়াল আছে কিনা জানি না, 70-এর দশকের শেষ দিকে মাহফুজ বাবু তৎকালীন যুবলীগের নেতা ছিলেন পুরানা ঢাকার, তাকে কিন্তু গুম করা হয়। আজ পর্যন্ত তার সন্ধানটি কেউ করতে পারেনি, এমনকি তার দলও কিন্তু এই বিষয় নিয়ে খুব যে সোচ্চার ছিল এটাও না। একজন রাজনৈতিক কর্মী, হতে পারে হাজার অপরাধী, কিন্তু তার লাশটি কেউ এখনো পায়নি। সে জীবিত না মৃত এটাও জানে না। আসেন, আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, বিশেষ করে গত 15 বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, সেখানে নির্বাচন কী ব্যবস্থায় হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক ছিল, এবং সেইখান থেকেই রাজনীতিতে এক ধরনের, এটাকে কি বলবো, গ্যাপ তৈরি হয়। এবং সেই গ্যাপটি কিন্তু গত 15-16 বছরেও পূরণ হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দল বয়কট করেছেন। প্রথম একটা নির্বাচন তো আমরা দেখেছি যে কিছুটা গ্রহণযোগ্যতা, নির্বাচনে তো আসলে কিছুটা গ্রহণযোগ্যতা দিয়ে মাপা যায় না, কারণ নির্বাচনে যদি সামান্যতম ভুল ত্রুটি থাকে তাতে দেখা যায় যে যারা জয়ী হবেন তারা না হয়ে অন্য গোষ্ঠী জয়ী হয়ে যাচ্ছেন, এটা হতে পারে। তারপরেও প্রথম নির্বাচনটা নিয়ে মানুষের ভিতরে খুব বেশি যে প্রশ্ন ছিল সেটা না। কিন্তু দ্বিতীয় নির্বাচন যখন আমরা দেখলাম, আপনি দেখেন 154 সিটে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এটা কি ধরনের নির্বাচন? এটা তো সিলেকশন বলতে হবে। নির্বাচনটা এমনভাবে করলেন যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, অর্থাৎ যারা নির্বাচনটা আয়োজন করলেন তারা একবারও বুঝলেন না যে নির্বাচনের মূল অর্থটা কি। জনগণের প্রতিনিধিটা নির্বাচিত করা, এবং সেটা যখন একদলীয় একক প্রার্থী হিসাবে দাঁড়ায়, সেখানে তো আর জনগণের প্রতিনিধিত্বের সুযোগ থাকে না। এটা এক প্রকারান্তরে সিলেকশন। এবং সেখানে আমরা দেখলাম বিভিন্ন গোয়েন্দা বাহিনী কার্যক্রম এবং বিরোধী দল মতকে একেবারে চূড়ান্তভাবে বর্বরভাবে নির্যাতন করে নিষ্পেষণ করে নির্বাচনের বাইরে রাখারও একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তারপরে যে নির্বাচনটা দেখলাম সেটা হচ্ছে টাকার খেলা, অর্থাৎ কোনো সংস্থা টাকা বিতরণ করলো, এবং আমরা দেখলাম যে টাকাগুলি বিতরণ করা হয়েছে সব আইএফআইসি ব্যাংকের সিল মারা। একই ব্যাংক থেকে টাকা তুলে বস্তায় বস্তায় সিল বস্তায় বস্তায় বিতরণ করলো, এবং সেটার সাথে একটি নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার নাম পাওয়া যায়, এবং তারা বিভিন্ন জেলায় তারা এই নির্বাচনটাকে সমন্বয় করেছেন। অর্থাৎ সেখানেও আবার নির্বাচনটা কীরকম হলো যে বিএনপি জামাত মূল বিরোধী দলগুলিকে বাইরে রেখে আওয়ামী লীগ এবং তার সহযোগী রাজনৈতিক সংগঠনগুলো, তার সাথে যারা জোটবদ্ধ, তাদের ভিতরে একাধিক প্রার্থী থাকার কারণে এক ধরনের শঙ্কা ছিল রাষ্ট্রে, সরকার যারা পরিচালনা করতেন। ফলে দেখা গেছে যে ওইখানে টাকা পয়সা দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে, তারপর সিভিল প্রশাসন যেটা ছিল তাদেরকে কাজিয়ে লাগিয়ে, দুর্ভাগ্যজনক যে আপনি দেখেন পুলিশ বলেন, আনসার বলেন, সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থাগুলি বলেন, র্যাব বলেন, সিভিল প্রশাসন যেটা ছিল সচিব থেকে ডিসি পর্যায় পর্যন্ত বা তারও নিচে টিএনও পর্যন্ত, সব জায়গা কলুষিত করা হয়েছে। অধিকাংশ মানুষকে টাকা পয়সা দিয়ে ক্ষমতার
দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তারা আসলে প্রতিষ্ঠানগুলোকেই ধ্বংস করে ফেলছে। বাংলাদেশে একটা সময়ে ক্রসফায়ার খুব জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে, বলা হয়েছে সন্ত্রাস দমনে এটা মহা ঔষধ, এবং অনেক জায়গায় মিষ্টি বিতরণ করার নাটক দেখানো হয়েছে এবং সেটা প্রচার করা হয়েছে। কিন্তু অল্প কিছু সময় পরেই সাধারণ মানুষ বুঝতে শিখেছে যে গণপিটুনির নামে মানুষ হত্যা বা ক্রসফায়ারের নামে মানুষ হত্যা প্রকারান্তরে একটি গোয়েন্দা সংস্থার নীল নকশা অনুযায়ী হচ্ছে। এইটা যখন মানুষের ভিতরে একটা সন্দেহ কাজ করলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরোক্ষভাবে এই কাজগুলি করছে, এবং বিভিন্ন জেলার বিভিন্ন এসপি সাহেবরা এইসব এর সাথে যুক্ত ছিলেন, তখন কিন্তু মানুষের ভিতর প্রশ্ন দেখা দেয়। আর প্রশ্ন যখন দেখা দেয় তখন লাশগুলো একটা হচ্ছে গণপিটুনি দিয়ে বা ক্রসফায়ার দিয়ে মানুষ মারা হচ্ছিল, মানুষের ভিতর প্রশ্ন আসার কারণে তারা ওই লাইন থেকে অন্য একটা পদ্ধতিতে চলে গেলেন, অর্থাৎ মানুষকে উঠিয়ে নেওয়া, তারপর তার লাশটাও গায়েব করে ফেলানো, বা তার কোনো হদিস আর থাকলো না পৃথিবীতে, এরকম একটি ব্যবস্থা যেটাকে আমরা গুম বলছি, এটা হচ্ছে। এইটার পিছনে বড় কারণ হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের কাছে যে অভিযোগগুলি এসছে 1800-র উপরে, 1850-এর উপরে, এই অভিযোগের অধিকাংশ হচ্ছে তৎকালীন বিরোধী দল এবং মতের লোকরা। দল বলতে বিএনপি, জামাত এবং অন্যান্য ছোট ছোট দল, এবং ইসলামী যারা মানে একটু ধর্মকর্ম পালন করতেন অথবা উগ্রবাদের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন না, যুক্ত থাকার সন্দেহে অনেক মানুষকে উঠিয়ে নিয়ে বিনা বিচারে আটকে রাখা হলো। এদের একটা অংশকে হত্যা করলো, যাদের একটা অংশের লাশ আমরা রাস্তাঘাটে পেলাম, আর একটা অংশের লাশও আমরা পেলাম না। এবং কিছু মানুষ ফিরে আসলো, কারো সাথে কথা বলতো না। এত ভয়াবহ নির্যাতন, 3 ফিট বাই 4 ফিট বা 3 ফিট বাই 3.5 ফিট একটা রুমে, যখন এটা রুম বলা যাবে না তো, একটা কূপ, এর মধ্যে যখন একটা মানুষকে থাকতে দেওয়া হয় মাসের পর মাস, বছরের পর বছর, তার তো আর কোনো কিছু থাকে না। সে ফিরে এসে কার সাথে কথা বলবে? তার স্ত্রীর সাথেও কথা বলে না। এরকম একটি ভয়াবহ অভিজ্ঞতা তাদের আছে, যার জন্য কথা বলেনি। এখনও যে 1850 জন বা তার একটু বেশি আমাদের কাছে অভিযোগ করেছে, এর বাইরে একটা বড় অংশ আছে যারা এখন পর্যন্ত সামনে আসেনি। কারণ মাঝে মাঝে 2-4 জনের সাথে আমার কথা হয় যারা অভিযোগ দিতে রাজি না, তারা এখনও ভয়ের মধ্যে আছেন। তারা মনে করেন আজকে অভিযোগ দিচ্ছি, আমি তো জান নিয়ে এসছি, কালকে আবার কোন পরিস্থিতি হয় আমি জানি না, ফলে আমি অভিযোগ করে আরও নিজেকে ভালনারেবল করবো কিনা, আরও বিপদের মধ্যে ফেলবো কিনা, আমার পরিবারকে আরও বিপদে ফেলবো কিনা। দেখেন, একটা হচ্ছে যে আমরা তো কিছু মানুষ ফিরে আসতে দেখছি, কিছু মানুষের লাশ পেয়েছি, কিছু মানুষকে কোর্টে নেওয়া হয়েছে 5 মাস, 6 মাস, 7 মাস, 15 দিন আটকে রেখে নির্যাতন করে। দুর্ভাগ্যজনক হচ্ছে এদেরকে যখন কোর্টে উপস্থাপন করা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে যখন আনা হয়েছে, যখন যেভাবে পুলিশ শিখিয়ে দিয়েছে সিটিটিসির থেকে বা র্যাব থেকে, পুলিশ থেকে, তারা যখন ওই বিষয়টাকে বলেছেন যে এটা আমি বলিনি বা এটা সত্য না, তখন কিন্তু ম্যাজিস্ট্রেটের নৈতিক দায়িত্ব ছিল তাকে কারাগারে পাঠিয়ে। আপনারা তো বলছেন যে আদালত চত্বরেই মারধর করা হয়েছে। সেইটা শুধু না, আপনি অবাক হয়ে যাবেন, ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশকে ডেকে বলতেছে ও তো বলছে না, তোমরা কি বলো, ও তো বলছে না, নিয়ে যাও। তার মানেটা কি? ওই যে শিখিয়ে দেওয়া বক্তব্য, এবং পুলিশ জানতো যে কোন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে, পুলিশ জানতো, এবং এটা একটা গ্রুপ ছিল। জি, এই ম্যাজিস্ট্রেটদের কিন্তু এখন আইনের আওতায় আনার সময় হয়েছে।